Who's there? Why are you standing there and sneaking pics at me like a thief? Come out in front if you have the courage. ফারিসের ধমকানিতে প্রাপ্তির জবান বন্ধ হয়ে গেল। প্রাপ্তির বুকটা কেঁপে কেঁপে উঠছে ফারিসের আদেশে। কি লজ্জা! বেটা কিনা কিভাবে বসেছে এখন কে জানে। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম উনি বাসায় ফিরেছে কিনা। ধ্যাৎ, আমারই দোষ। এখন নিজেই ফেঁসেছি আমি। প্রাপ্তি কাঁপা কাঁপা পায়ে ফারিসের দিকে অগ্রসর হলো। ফারিসের সামনে এসে প্রাপ্তি নিজের ওড়নাটা মাথায় ভালো করে টেনে নিল। দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে প্রাপ্তি ফারিসকে মিষ্টি স্বরে সালাম জানালো। আসসালামু আলাইকুম। ফারিস এতক্ষণে ভ্রু কুঁচকে প্রাপ্তির কর্মকাণ্ড দেখছিল। সে বুঝতে পারল না এই মেয়েটা সে সামনে আসলে এভাবে নেতিয়ে পড়ে কেন। যখন ভয় দেখাতে চাইতো তখন তো এই বিচ্ছু তাকে একটু ভয় পেত না, তাহলে এখন বড় হয়ে এত ভয় পায় কেন কে জানে। ফারিস প্রাপ্তির সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। ফারিস সালামের জবাব দিয়ে প্রাপ্তির মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। ফারিস মৃদু হেসে ঠাট্টার ছলে বলল, তা ম্যাডাম আছেন কেমন? শরীর স্বাস্থ্য ভালো আপনার? প্রাপ্তি মাথা নুইয়ে জবাব দিল, আচ্ছা, ভালো হলেই ভালো। তা ম্যাডাম আপনার কি আপনার স্বামীর কথা মনে পড়ে না? ফারিসের এহেন কথার ধরনে প্রাপ্তি লজ্জায় নিয়ে গেল। প্রাপ্তির বুকের ভিতরে হৃদস্পন্দনটা অধিক মাত্রায় বিট করায় বাইরে থেকেও শব্দ শোনা যাচ্ছে বোধ হয়। প্রাপ্তির মুখে আঁচল চেপে সেই উল্টো ঘুরে দৌড় দিতে নিবে, তখনই ফারিস প্রাপ্তির একটা হাত ধরে ফেলল। কি ম্যাডাম, খালি পালায় পালায় করেন কেন? এতদিন পর স্বামীর কাছে এলেন, কই স্বামীর একটু খেদমতে মন দেবেন, তা না করে খালি উঁকি ঝুঁকি দিচ্ছেন। ফারিসের কথাগুলো প্রাপ্তির কর্ণকুহরে পৌঁছানো মাত্রই শীতের মধ্যে প্রাপ্তির পুরো শরীরে ঘাম ছুটে যাচ্ছিল। ফারিসের এতটা কাছাকাছি তার এর আগে আসা হয়নি। না, ফারিস কখনো এরকম খাপছাড়া লাগামহীন কথাবার্তা বলেছে কখনো? প্রাপ্তি মনে মনে চিন্তা করছে, আজ বেটার হলোটা কি? কোথাও জিনটিন পরি টরি আসর করে বসলো না তো বেটার ঘাড়ে? প্রাপ্তি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারিসের পাশে। কয়েকবার ফারিসের হাত থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে। প্রাপ্তি ইতিমধ্যেই পরাস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আচ্ছা যা, তোর হাত ছেড়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। ফারিসের কথায় প্রাপ্তি ফারিসের দিকে মুখ তুলে তাকালো। কি শর্ত? আমার জন্য দ্রুত এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এবার হাতটা হাতটা ছাড়ছি। বলেই ফারিস প্রাপ্তির হাত ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। প্রাপ্তি দৌড়ে নিচে নেমে কিচেনে চলে আসলো। নিজের বুকে কয়েকবার ফু দিয়ে প্রাপ্তি এই শীতের মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেলো। এখন তার একটু শান্তি লাগছে। প্রাপ্তি চুলা অন করে একটা পাতিলে পানি বসিয়ে দিল কফি বানানোর জন্য। প্রাপ্তি কিছুক্ষণ পরে ফারিসের জন্য কফি বানিয়ে তার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। 2-3 বার নক করার পরেও ফারিসের রুম থেকে কোনো আওয়াজ না আসায় প্রাপ্তি ধীর পায়ে ফারিসের রুমে প্রবেশ করলো। ফারিসের রুমটা অসম্ভব সুন্দর আর অনেক বড়। পুরো রুমটায় নান্দনিক বাহারি আসবাবপত্রে ভরপুর। রুমটি অনেক পরিপাটি করে রাখা। রুমটায় প্রবেশ করতেই প্রাপ্তির নাকে ফারিসের গায়ে সুঘ্রাণ ভেসে এলো। প্রাপ্তি নাক টেনে নিঃশ্বাসের সাথে কিছু ঘ্রাণ নিয়ে চোখ বুজে ফেলল। প্রাপ্তি অজানা অনুভূতিতে নিজের কামিজের কর্নার এক হাতে মুঠ করে ধরল। বেডের পাশে কর্নার ঘেঁষে একটা ডেস্কের উপর কফির পেয়ালাটা রেখে প্রাপ্তি চলে যেতে উদ্যত হতেই ফারিস ওয়াশরুমের দরজা ঠেলে বের হয়ে আসলো। ফারিস ওয়াশরুম থেকে বের হয়ে সোজা প্রাপ্তির দিকে তাকালো। ফারিসকে দেখেই প্রাপ্তি মাথা নুইয়ে ফারিসের রুম থেকে প্রস্থান করতে নিচ্ছিল। এই দাঁড়া। ফারিসের গম্ভীর কণ্ঠের আওয়াজে প্রাপ্তি কেঁপে উঠল। সে নিশ্চুপভাবে দাঁড়িয়ে পড়ল। এদিকে। প্রাপ্তি আস্তে আস্তে পা ফেলে ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো। চলে যাচ্ছিলি কেন? আমি কি বলেছি চলে যেতে? প্রাপ্তি ফারিসের প্রশ্নে নিজের মাথাটা দুপাশে নাড়িয়ে না বোঝালো, তবে মুখে কিছু বলল না। ফারিস প্রাপ্তির মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। ফারিস ফ্রেশ হয়ে এসে বেডের উপর বসে আছে। প্রাপ্তি তার সামনেই দাঁড়ানো। ফারিস হুট করে উঠে দাঁড়াতেই প্রাপ্তি চমকে গেল। প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। ফারিস ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাপ্তির দিকে। প্রাপ্তি ফারিসের দিকে লক্ষ্য করে মিইয়ে গেল। ফারিস প্রাপ্তির চোখের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তির চোখগুলোতে যেন মায়া উপচে পড়ছে। ফারিসের প্রাপ্তির চোখের দিকে তাকিয়ে মনে হলো, এত মায়া মায়া সুন্দর চোখ হয় বুঝি কারো? ফারিসের দৃষ্টি আর বাদ মানছে না। অবাধ বিচরণ করতে লাগলো প্রাপ্তির মুখ জুড়ে। ফারিসের দিকে চোরা দৃষ্টিতে এক পলক তাকিয়েই প্রাপ্তি তার দৃষ্টি সরিয়ে নিল। ফারিসের দৃষ্টি ততক্ষণে নেমে গিয়েছে প্রাপ্তির সরু নাকটায়।
ফারিস নাক থেকে দৃষ্টি সরিয়ে প্রাপ্তির দুগালে তাকালো। প্রাপ্তির ফর্সা মৃদু গালগুলো অদ্ভুত সুদূর আর তুলতুলে মনে হলো ফারিসের কাছে। যদিও সে স্পর্শ করেনি, দেখেই আন্দাজ করে নিয়েছে সে। ফারিসের ইচ্ছে করলো প্রাপ্তির তুলতুলে গালে একটু স্পর্শ করতে, তবে মনকে বাধা দিল সে। প্রাপ্তির ডান গালে ঠোঁটের কোণে সুন্দর একটা তিল আছে। ফারিসের দৃষ্টি এখন গাল ছেড়ে সেটাই আটকে পড়ল। তিলটার দিকে তাকিয়ে ফারিস কতবার তার গলা ভেজালো। কেমন যেন অস্থিরতা জানান দিচ্ছে ফারিসের পুরো দেহ জুড়ে। প্রাপ্তির ঠোঁটের কোণায় থাকা তিলটার দিকে তাকিয়ে ফারিস আনমনে চোখ বুজে নিল। ফারিস চোখ খুলে ফের প্রাপ্তির মুখের দিকে তাকালো। প্রাপ্তির তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকাতেই ফারিসের গরম লাগতে লাগলো। ফারিস আনমনে প্রাপ্তির ঠোঁটের দিকে তাকিয়ে প্রাপ্তির দিকে কদম ফেলে এগোতে লাগলো। ফারিসকে এভাবে এগোতে দেখে প্রাপ্তি ফ্রিজড হয়ে গেল। সে চাইছে চলে যেতে, কিন্তু প্রাপ্তির পা দুটো যেন শক্তি হারিয়ে ফেলেছে আজ। ফারিস কাছাকাছি চলে আসতেই প্রাপ্তির জড়তায় নুয়ে গেল। ফারিসের অদ্ভুত চোখের চাহনিতে প্রাপ্তির শরীরে কাঁটা দিয়ে উঠল। প্রাপ্তির প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। প্রাপ্তি ফারিসকে একদম তার কাছাকাছি দেখেই চোখ খিচে বন্ধ করে ফেলল। তারপর প্রাপ্তি একটু শক্তি সঞ্চয় করে ফারিসের থেকে পিছিয়ে যেতে নিলেই কার্পেটে বেঁধে পড়ে যেতে নিল। ফারিস তার বলিষ্ঠ হাতে প্রাপ্তির সরু কোমর জড়িয়ে ধরে প্রাপ্তিকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। প্রাপ্তি পড়ে যাবে ভেবে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছিল, কিন্তু কোমরে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরে প্রাপ্তি পিটপিট করে চোখ মেলে সামনে থাকা লোকটির দিকে তাকালো। ফারিসকে তার দিকে ঝুঁকে থাকতে দেখেই প্রাপ্তি অস্থিরভাবে এদিক ওদিক দৃষ্টি ফেরাতে লাগলো। ফারিসের দৃষ্টি তখনও প্রাপ্তির ঠোঁট তার তিলে ঘুরে বেড়াচ্ছে। ফারিস প্রাপ্তির দিকে আরও খানিকটা ঝুঁকে পড়ল। আর এইদিকে ফারিসের এসব কর্মকাণ্ডে প্রাপ্তির জান যায় যায় অবস্থা। এই প্রথম সে কোনো পুরুষের এতটা সান্নিধ্যে, যদিও পুরুষটি তার জন্য সম্পূর্ণ হালাল, পবিত্র সম্পর্ক বিদ্যমান দুইজনের মধ্যে। তবুও সম্পর্ক নতুন এক অনুভূতিতে প্রাপ্তির দম বন্ধ হয়ে আসছে, আর না তার মুখে কোনো কথা বের হচ্ছে। প্রাপ্তি আর ফারিসের মধ্যে দূরত্ব যতটুকু ছিল সেটুকুও ঘুচিয়ে দিয়েছে। ফারিসের মস্তিষ্ক সচল হতেই সে থেমে গেল। প্রাপ্তির মায়া ভরা ছোট্ট মুখটার দিকে তাকিয়ে ফারিস মুচকি হাসল। প্রাপ্তিকে দেখেই বোঝা যাচ্ছে অতিরিক্ত লজ্জা আর ভয়ে একদম লাল হয়ে গিয়েছে। নেহায়েতি ফারিসের সাথে তার তেমন সখ্যতা নেই, নয়তো কত কথা শুনিয়ে দিত সে ফারিসকে। ফারিস কাছাকাছি এলেই প্রাপ্তির যেন ভেজা বিড়াল হয়ে যায়। ফারিসের ঠোঁটের কোণে মৃদু হাসির ঝলক দেখে প্রাপ্তি আনমনে বলল, লোকটার হাসি তো মারাত্মক সুন্দর। ইস, আমার বান্ধবী দেখলে তো নিশ্চিত ক্রাশ খেয়ে বসতো। প্রাপ্তি ফের নিজেকে শাসালো। কি বলছিস তুই ভেবলি? আনিশা ঠিকই বলে, তুই আসলে একটা গাধি। নয়তো নিজের স্বামীকে দেখে অন্য কোনো মেয়ে ক্রাশ খাবে, এমন চিন্তা কারো মাথায় আসতে পারে? প্রাপ্তি নিজের কথায় নিজেই জেলাস ফিল করলো। ফারিসের দিকে তাকাতেই প্রাপ্তি এসব ভাবনায় ডুবে গিয়েছিল। ফারিস প্রাপ্তিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে প্রাপ্তির মুখের সামনে তুড়ি বাজালো। তুড়ির শব্দে প্রাপ্তি তার ভাবনার জগৎ থেকে ফিরে এলো। একটু আগে প্রাপ্তি তার বোকামির কথা ভেবে লজ্জায় লাল হয়ে গেল। ফারিসের দৃষ্টি এক জায়গায় কিছুতেই টিকছে না। বারবার তার অবাধ্য দৃষ্টি প্রাপ্তির কোমল ঠোঁটের দিকেই চলে যাচ্ছে। ফারিস আর নিজেকে ধরে রাখতে পারছে না, তাই প্রাপ্তিকে সোজা করে দাঁড় করিয়ে দিল। নিজেও বেডের উপর এসে বসে পড়ল। ফারিস প্রাপ্তিকে ছেড়ে দেয়। প্রাপ্তি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। প্রাপ্তির ওড়নাটা মাথা থেকে পড়ে গিয়েছিল। প্রাপ্তি ওড়নাটা ভালো করে মাথায় দিয়ে রুম থেকে প্রস্থান করতে উদ্যত হতেই ফারিস ফের ডাক দিল তাকে। কফিটা আমার হাতে দিয়ে যা। ফারিসের আদেশে প্রাপ্তি বেডের পাশে টি টেবিলে তাকালো। ফারিস হাত বাড়ালেই কফিটা নিতে পারত, তবুও তাকেই কেন দিতে হবে বুঝল না সে। তাই আর কিছু না বলে প্রাপ্তি কফির পেয়ালাটা ফারিসের দিকে বাড়িয়ে দিল। ফারিস পেয়ালাটা নেয়ার সময় প্রাপ্তির মুখের দিকে তাকিয়েছিল। কিছু অবাধ্য চুল প্রাপ্তির চোখে মুখে এসে পড়ছিল তখন। কফি দেওয়ার সময় প্রাপ্তি একটু ঝুঁকতেই ফারিস কফির পেয়ালাটা হাতে ধরে প্রাপ্তির মুখে ফু দিল। ফারিসের ফু দিতেই প্রাপ্তির মুখের উপর পড়ে থাকা চুলগুলো এক সাইড হয়ে গেল। এখন আর এগুলো প্রাপ্তিকে বিরক্ত করছে না। ফারিসের আকস্মিক কর্মকাণ্ডে প্রাপ্তি ভরকে গেল। ফারিসের গরম শ্বাসটুকু প্রাপ্তির পুরো সত্তাকে নাড়িয়ে দিল। প্রাপ্তি লজ্জায় মুখে আঁচল চেপে দৌড়ে বেরিয়ে গেল। প্রাপ্তিকে এভাবে বেরিয়ে যেতে দেখে ফারিস মিটিমিটি হাসল। ফারিস কফির পেয়ালাটা এক চুমুক দিয়ে সেটা পুনরায় টি টেবিলে রাখলো। বিছানায় পা এলিয়ে দিয়ে চোখ বুজে মনে মনে বিড়বিড়ালো, বুঝেছি। আমার পিচ্ছি বউয়ে লজ্জা বেশি। আই লাইক ইট বেবি, ডোন্ট ওয়ারি বেবি গার্ল। যত লজ্জাই থাকুক না কেন,
একদিন সব লজ্জা তোমাকে আমার কাছেই বিসর্জন দিতে হবে মাই ডিয়ার ওয়াইফি। তোমার সব লজ্জা আমি ভেঙে গুড়িয়ে দেব। সেদিন তোমার সব লজ্জা আমার কাছেই বিসর্জিত হবে ওয়াইফি। তোমার সব কিছু জুড়ে কেবল আমার অস্তিত্ব থাকবে। তোমার বিচরণ কেবল আমাতেই সীমাবদ্ধ থাকবে চিরকাল। শুধু সঠিক সময়ের অপেক্ষা, তারপর তোমাকে চিরদিনের মতো নিজের খোঁচায় বন্দি করব। ফারিস মৃদু হেসে ঘুমের রাজ্যে পাড়ি জমানোর জন্য প্রস্তুত হলো। ঘড়ির কাঁটায় রাত 1টা বাজে তখন। প্রাপ্তি মোনালিসার রুমে পা টিপে টিপে প্রবেশ করতে শুরু করলো। কিছুক্ষণ বাদেই মোনালিসার ফোনটা বেজে উঠল। মোনালিসা ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আরহাম কল করেছে। মোনালিসা আরহামের কল রিসিভ করে বেলকনিতে চলে গেল। আজ অনেক দিন পর আরহাম তাকে কল করেছে, তবে এত রাতে আরহাম কেন কল করলো বুঝতে পারছে না মোনালিসা। আরহাম যে মোনালিসাকে পছন্দ করে তা মোনালিসাকে জানিয়েছিল 2 মাস আগে। মোনালিসা তখন সবে আরহামের সাথে কিছুটা সখ্যতা গড়ে উঠেছিল। ভাইয়ের ছোটবেলার বন্ধু হওয়ায় আর নিজের এলাকার ছেলে হওয়ায় মোনালিসা প্রথম একটু বিরক্ত বোধ করলেও আরহামকে বুঝতে দিত না। পরে অবশ্য সে বুঝতে পেরেছিল আরহাম ভালো ছেলে। তখন থেকেই মাঝে মাঝে আরহাম তাকে কল করে তার খোঁজ খবর নিত। এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আরহাম তাকে ভালোবাসার কথা জানালে মোনালিসা বিরক্ত বোধ করেছিল। বিধায় সেদিন আরহামকে কল দিতে নিষেধ করেছিল মোনালিসা। আরহামও 2 মাস ধরে তাকে কল করেনি। প্রথম ব্যাপারটা স্বাভাবিক লাগলেও কোথাও যেন মোনালিসা আরহামের শূন্যতা অনুভব করত। মনে মনে চাইতো আরহাম তাকে পুনরায় কল করুক, তার খোঁজ খবর নিক। আজ হঠাৎ 2 মাস পর আরহামের কল পেয়ে কিছুটা চমকিত হয়েছে সে। 2 মাস পর, তাও এত রাতে কল করেছে ভেবেই মোনালিসার গায়ে কাঁটা দিল। ফোন রিসিভ করার পরেও দুপাশের মানুষ চুপ করে আছে, কেউ আগে হ্যালোটুকুও বলল না। 1 মিনিট পার হয়ে গিয়েছে, তবুও কেবল ফোনের দুপাশে মানুষের নিঃশ্বাস ওঠানামার আওয়াজ শ্রবণ করতে পারছে দুজন। নীরবতা ভেঙে আরহামই প্রথমে মোনালিসাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? মোনালিসার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল কি? তাই তো মনে হচ্ছে। তবে হঠাৎ এই অশ্রুর আগমনের কারণটি তার বোধগম্য হলো না। মোনালিসা নির্লিপ্তভাবে চোখের কোণার জল মুছে জবাব দিল, জি ভালো আছি। মোনালিসার কঠিন ভঙ্গিতে ফের বলল, তাই এই অবলা ফোন দেওয়ার কারণ কি? মোনালিসার কথায় আরহাম যেন একটু দমে গেল। ইস, মানুষ এত পাষাণ হয় বুঝি। ভালো আছি জবাব তো দিল, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ফোনের অপর পাশের মানুষটি কেমন আছে সেইটুকুও জানতে চাইল না। উল্টো বলছে অবেলায় ফোন দেওয়ার কারণ কি? মন কি বেলা অবেলা বোঝে? বুঝলি কি মনের গহীনে অবেলায় কারো আগমন ঘটতে দিত? না, একদমই মনের দুয়ার বন্ধ করে রেখে দিত। সেই কৈশোরে আরহামের মনে গেঁথে গিয়েছিল মোনালিসা নামটি। হাজার চেষ্টা করেও সে এই মেয়েটিকে ভুলতে পারেনি। আজও দেখো, এখনো কেমন পাষাণভাবে তাকে কথা শোনাচ্ছে। মনে হচ্ছে ফোন করাটা তার ভারী অন্যায় হয়ে গিয়েছে। ফোনের দুপাশে একদম নীরব হয়ে আছে। আরহাম ভাবনায় ডুবেছিল। আরহাম থেকে কোনো জবাব না আসায় মোনালিসা ফের শোনালো, কি হলো, কথা বলবেন না? ফোন রেখে দিব? মোনালিসার কথায় আরহাম তার ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। সে অন্যমনস্ক থাকলেও মোনালিসার কথাটি সে শুনতে পেরেছে। আরহাম মোনালিসার প্রশ্নের জবাবে আর কিছু না বলে কল কেটে দিল। টুপ শব্দে ফোন কেটে যেতেই মোনালিসা কয়েকবার হ্যালো হ্যালো করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আরহাম কল কেটে দিয়েছে বুঝতে পেরে মোনালিসার তাজ্জব বনে গেল। যদিও এখন মোনালিসার অনেক খারাপ লাগছে, সে আরহামকে কল দিবে ভেবেও আর কল করেনি। মোনালিসা হেলে দুলে গিয়ে বিছানায় জড়সড় হয়ে শুয়ে পড়ল। তবে তার চোখে আর ঘুম নেমে আসছে না। এপাশ ওপাশ করে কয়েকবার ঘুমানোর চেষ্টা করলো, তাতেও লাভ হচ্ছে না। মোনালিসার চোখ দুটিতে অথই জলে খেলা করছে। কেন এমন লাগছে সে বুঝতে পারছে না। বুকের ভেতরটাতে প্রচণ্ড জ্বালা অনুভব করতে পারল মোনালিসা। আরহাম ও তার মধ্যে যে পূর্ব প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল তেমনটাও না। তাহলে তার এমন কষ্ট পাওয়ার কারণ কি সেটা সে বুঝতে পারছে না। মোনালিসার চোখে ঘুম না আসায় সে উঠে বসলো। প্রাপ্তির দিকে তাকিয়ে দেখল প্রাপ্তি তার টসটসে গাল দুটো ফুলিয়ে ঠোঁট উল্টে ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। প্রাপ্তিকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখে মোনালিসার কাছে প্রাপ্তিকে বড্ড আদুরে লাগলো। মোনালিসা প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে আদরে চুমু দিল। মোনালিসা কম্বলটা টেনে প্রাপ্তি আর আনিশাকে ঢেকে দিল ভালো করে। তারপর সে ধীর পায়ে হেঁটে চলে গেল স্টাডি রুমের দিকে। মোনালিসা স্টাডি রুমে ঢুকে লাইট অন করলো।
তারপর টেবিলের উপর থেকে হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস উপন্যাস বের করলো। এই বইটা সে এর আগেও অনেকবার পড়েছে, তবুও মাঝে মাঝে ঘুরে ফিরে বইয়ের পাতা উল্টিয়ে পড়তে বসে পড়ে সে। রিজভির ঘুম ছুটে গিয়েছে হঠাৎ। ঘুম থেকে কিছু একটা দেখে ঠাস করে উঠে বসে পড়ে সে। আজকাল তার ঘুম হয় না ঠিকঠাক। অবাধ্য মনটা প্রাপ্তিকে দেখতে চায় বারবার। রিজভির মস্তিষ্কের প্রতিটা নিউরন জুড়ে যেন কেবল প্রাপ্তির অস্তিত্ব চলাচল করছে। অষ্টাবিংশতি জীবনে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি, কোনো কালেও সে প্রেমের চক্করঘাটি মামলায় জড়ায়নি। তবে আজকাল যেন তার কাছে সব উল্টো লাগছে। প্রায়শই রিজভির চোখে প্রাপ্তির মায়ামাখা মুখটা ভেসে ওঠে। এর নাম কি দিবে রিজভি তা তার জানা নেই, তবে সে ঠিক করে নিয়েছে প্রাপ্তিকে তার জীবনে চাই মানে চাই। রিজভির ঘুমের সময় কল্পনাতে প্রাপ্তিকে একটা ছেলের সাথে হাসতে দেখেছে। প্রাপ্তি আর সেই ছেলেটা হেসে হেসে একে অপরের দিকে তাকিয়ে সমুদ্রের কূল ঘেঁষে হাঁটছে। গোধূলির বেলায় আলো তখন তাদের দিকে উপচে পড়ছিল, বিধায় পরিবেশটাকে এক মহাজাগতিক মায়ার আসর মনে হচ্ছিল তখন। কিন্তু রিজভির কাছে স্বপ্নটি মোটেও ভালো লাগেনি। রিজভির মস্তিষ্কে যেন আগুন ধরে যাচ্ছে। প্রকৃতিতে শীতলতা চললেও রিজভির গায়ে ঘামে সূক্ষ্ম বিন্দু জমা হতে চলেছে। রিজভি আর কিছু ভাবতে পারল না। রাত এখন একটা। সে একটা শার্ট আর জ্যাকেট পরে বাইরে বেরিয়ে পড়ল। সাথে গাড়ি টাড়ি কিচ্ছু নিল না। রিজভি হাঁটতে হাঁটতে রোডের সামনে এসে ফুটপাতের উপর বসে পড়ল। রিজভি ফুটপাতে বসে একটা সিগারেট ধরালো। আজ তার মন বড্ড বেসামাল হয়ে আছে। কী কারণে তার বুকটা এত ভার হয়ে আছে তাও আন্দাজ করতে পারছে না। হঠাৎ করেই পুরো শহর জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি নেমে এলো। শীতকালের বৃষ্টিতে পরিবেশটা যেন আরও আগের তুলনায় শান্ত মনে হচ্ছে। বৃষ্টির কারণে শীতের তীব্রতাটা যেন আরও কিছুটা বেড়ে গিয়েছে মনে হচ্ছে। রিজভির হাতে থাকা সিগারেট ফুঁকে উঠে দাঁড়ালো। তার মাথার চুলগুলো খানিকটা এলোমেলো হয়ে আছে। এই শীতের মধ্যেও বৃষ্টিতে ভিজতে তার ভীষণ ভালো লাগছে। রিজভির এই শীতের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে বাড়িতে ফেরার জন্য পা বাড়ালো। প্রকৃতিতে আগের তুলনায় শীতের প্রকোপ কিছুটা মাত্রা অতিরিক্ত হয়েছে। শীতের প্রকোপে সাধারণ জনজীবন প্রায় বিপন্ন মুখে। শীত নিবারণ করাটা যেন পথশিশু থেকে শুরু করে সকল বয়সী দরিদ্র অসহায় মানুষের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শীত একদিকে যেমন নতুন আমেজ নিয়ে হাজির হয়, ঠিক তেমনি কিছু মানুষের কাছে এটি জীবন ধারণের হুমকির স্বরূপ হয়ে পড়ে। প্রাপ্তি শীতকালটা ভীষণ প্রিয়। কুয়াশায় গা ভাসাতে তার ভীষণ পছন্দ। তবে শীতের তীব্রতায় বিবেচনা করতেই আজকাল তার চোখে পথের নিরীহ অসহায় মানুষগুলোর মুখখানা ভেসে ওঠে। গৃহহীন কত মানুষ না জানি এই শীতের প্রকটতায় নিজেকে বেঁচে থাকার পরীক্ষা দিয়ে যাচ্ছে কে জানে। ফ্ল্যাশব্যাক। প্রাপ্তি ঢাকা ভার্সিটির অ্যাডমিশন এক্সাম শেষ হয়েছে প্রায় 1 মাস হতে চলল। এক্সাম শেষ হওয়ার পর মাহতাব আর আনিশাকে বারিশা জোর করে আরও 2 দিন রেখে দিয়েছিল ঢাকায়। 2 দিন পর আনিশা মাহতাব দেওয়ানের সাথে কিশোরগঞ্জ চলে গিয়েছিল। প্রাপ্তি চলে আসতে চাইলেও বারিশা আর মোনালিসার জোড়াজড়িতে সেদিন আসতে পারেনি। অ্যাডমিশন এক্সামের পর দেখতে দেখতে কেটে গিয়েছে আরও 1 মাস। প্রাপ্তি 1 মাস ধরে ঢাকা বারিশদের বাড়িতেই ছিল। এক্সামের 20 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের রেজাল্ট প্রকাশ করেছিল। প্রাপ্তি ক বিভাগ থেকে ভর্তি অ্যাডমিশনে অংশগ্রহণ করেছিল। আল্লাহর অশেষ রহমতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে গিয়েছে। তবুও তার মন খারাপ হয়েছিল, কারণ তার সাথী আনিশা অ্যাডমিশনে টেকেনি। ছোট থেকে এতগুলো বছর একসাথে থেকে এখন আলাদা কিভাবে থাকবে তা ভেবেই তার মন খারাপ হচ্ছিল খুব। রেজাল্টের পর আরও 10টি দিন অতিবাহিত হয়ে গিয়েছে। ফারিসও 1 মাস ধরে দেশে নেই। ফারিস প্রাপ্তির অ্যাডমিশন এক্সামের পরের দিনই ঢাকা থেকে আমেরিকার ব্যাক করেছিল। খুব জরুরি হওয়ায় তার না গিয়ে আর উপায় ছিল না। তবে যাওয়ার আগে বারিশাকে বারবার বলে গিয়েছে প্রাপ্তিকে জোর করে এখানে রেখে দিতে। প্রাপ্তিকে অ্যাডমিশনের বাকি পড়া এখান থেকেই পড়তে বলেছিল, আর পরীক্ষা এখান থেকেই দিতে বলে গিয়েছে। তবে প্রাপ্তি যেহেতু ঢাকা ভার্সিটিতে তার পছন্দের সাবজেক্টটি কেমিস্ট্রিতে চান্স পেয়ে গিয়েছে, তাই আর দৌড়দৌড়ির প্রয়োজন পড়েনি। ফারিস প্রাপ্তির নিরাপত্তার কথা চিন্তা করে বারিশাকে বলে গিয়েছে প্রাপ্তিকে এখানেই রেখে দিতে, নয়তো আমেরিকায় গিয়েও সে মনে শান্তি পেত না। ফারিস চলে যাওয়াতে প্রাপ্তি ভীষণ খারাপ লেগেছিল, তবে মুখ ফুটে হয়তো কাউকে কিছু বলতে পারেনি। আর কিভাবেই বলবে, সে নিজেই তো বুঝতে পারে না লোকটা চলে যাওয়ায় তার এত খারাপ কেন লাগছে।
কেবল বিবাহিত বন্ধনে আবদ্ধ হওয়ায় কি এই টান সৃষ্টি হয়েছে, নাকি তার প্রতি বিশেষ অনুভূতি থেকে এই খারাপ লাগা কে জানে। বর্তমান প্রাপ্তি এইমাত্র গোসল করেই বেলকনিতে চলে গেল। এতদিন মোনালিসার সাথে থাকলেও প্রাপ্তি 1 সপ্তাহ ধরে আলাদা একটা রুমে থাকছে। এর বিশেষ কারণ মোনালিসার বিয়ের কথাবার্তা চলছে। কিছুদিনের মধ্যেই হয়তো আরহামের সাথে তার বাগদান শেষ হবে। তাছাড়া প্রাপ্তিকে এখন যেহেতু এখান থেকেই তার পড়াশোনা করতে হবে, তাই তার আলাদা একটা রুমেরও দরকার ছিল। বিধায় বারিশা আগে থেকেই প্রাপ্তির জন্য একটা রুম ঠিক করে দিয়েছে। প্রাপ্তির নতুন রুমটা ফারিসের রুমের পাশেই, একদম লাগোয়া। মাঝখানে একটা দেয়াল কেবল 2 রুমের আলাদা করে রেখেছে। ফারিসের রুম পেরিয়ে প্রাপ্তিকে নিজের রুমে যেতে হবে। প্রত্যেকটা রুমের সামনে ও পেছনের দিকে একটি করে বেলকনি। 2 রুমের সামনে আর পেছনের দিকে বেলকনি রয়েছে একটা করে, যেহেতু লাগোয়াভাবে। প্রাপ্তি পেছনের বেলকনিতে যে গ্রিলে হাত দিয়ে দাঁড়ালো। এখান থেকে বাইরের পরিবেশ দৃশ্যমান হয়। কিছুটা মিষ্টি রোদ এসে প্রাপ্তির চোখে মুখে পড়ছে। প্রাপ্তি গ্রিলে হাত রেখে এক মনে কি যেন ভেবে চলেছে। সে তার আম্মু, আব্বু, দাদা, দাদুকে সামনে থেকে দেখে না 1 মাস ধরে। যদিও ভিডিও কলে রোজ তাদের সাথে প্রাপ্তির আলাপ হয়, তবু মনটা তাদের দেখার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য ভীষণ ছটফট করে। প্রাপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় মোশাররফ দেওয়ান খুশি হয়ে প্রাপ্তিকে একটা স্মার্টফোন কিনে দিয়েছে। মোনালিসা প্রাপ্তির ফোনে সব কিছু সেট করে দিয়েছে। প্রাপ্তি ফোনটা পেয়ে অনেক খুশি। তার বরাবরই ইচ্ছে ছিল এমন একটা ফোন কেনার, তবে মুখ ফুটে কাউকে কিছু বলেনি কখনো। আর এখন সে যথেষ্ট বড় হয়েছে, এখন পার্সোনাল ফোন ইউজ করা যায়। মোনালিসা প্রাপ্তিকে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, সারিকা শাম্মী প্রাপ্তি। এই নামটা প্রাপ্তিকে মোনালিসা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে। নামটা অবশ্য ইংরেজিতে দিয়েছে। মোনালিসা প্রোফাইল পিকে প্রাপ্তির হাতের একটা পিক সেট করেছিল। সেখানে প্রাপ্তির বাম হাতে একটা লাল ডালিয়া ধরে রেখেছে সযত্নে। আর কাভার পিক হিসেবে একটা নীল রৌদ্রোজ্জ্বল আকাশের ছবি দিয়েছে, যেখানে একটা শঙ্খচিল উড়ে যেতে দেখা যাচ্ছে। মোনালিসা প্রাপ্তির ফেসবুকের সকল বায়োডাটা সেট করে দিল। রিলেশন কি দিবে তা ভাবতেই মোনালিসা প্রাপ্তির দিকে তাকালো। তোর রিলেশন স্ট্যাটাস কি দিবি রে? মোনালিসার প্রশ্নে প্রাপ্তির গলা শুকিয়ে গেল। যদিও মোনালিসা প্রাপ্তি আর ফারিসের বিয়ের সম্পর্কে ধারণা থাকার কথা না, তবুও প্রাপ্তির কেমন যেন অস্থির লাগতে শুরু করলো। কিরে বুড়ি, কথা বলছিস না কেন? প্রাপ্তি গলা ভিজিয়ে বলল, কি দেবে মানে? আরে বোকা, বুঝিসনি? আচ্ছা থাক, বাদ দে। আমিও না একা হাম্মু, তোকে কিনা রিলেশন স্ট্যাটাস জিজ্ঞেস করতে গেছি। আমি তো ভুলেই গেছিলাম, আমার পিচ্ছি বোনটা প্রেম ভালোবাসা কি তাই তো বোঝে না। সে বড্ড অবুঝ। আর বাকি রইল তুই। তুই যেহেতু বিবাহিত না, তাহলে রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল হবে। মোনালিসার কথায় প্রাপ্তির যেন হাফ ছেড়ে বাঁচল। মোনালিসা প্রাপ্তির রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে আপলোড করে দিল। সবকিছু সেট করা হয়ে গেলে মোনালিসা প্রাপ্তির ফেসবুক লক করে দিল। এখন কেবল প্রাপ্তির ফেসবুক ফ্রেন্ডরাই প্রোফাইল ঘুরতে পারবে, স্ট্যাটাস দেখতে পারবে। প্রাপ্তি ফেসবুকে কেবল তার চেনা পরিচিত প্রায় 50 জনের মতো ফ্রেন্ড আছে। আনিশা কলেজে ওঠার পর থেকেই ফোন ইউজ করে, যার কারণে প্রাপ্তির ফেসবুক খোলার, তাদের কথাবার্তা বলারও সুযোগ হয়েছে। প্রাপ্তি আর আনিশা এখন দিনরাত ফোনেই কথা বলে কাটায়। এতদিন তারা একে অপরকে না দেখে কখনোই থাকেনি, তাই হয়তো একটু বেশি আলাপচারিতায় মজে আছে 2 বান্ধবী। এর মধ্যে আনিশা কিভাবে যেন ধরে ফেলেছে প্রাপ্তি আর ফারিসের বিয়ে হয়ে গিয়েছে। প্রাপ্তি তো অবাক, এই বিচ্ছু এটা কিভাবে বুঝে ফেললো। কি আর করা, এই বিচ্ছুর কাছ থেকে সে তো চাইলেও আর কিছু আড়াল করতে পারবে না। তাই বাধ্য হয়ে প্রাপ্তি আনিশাকে শুরু থেকে তার সেদিন ঘটে যাওয়া সব কিছু খুলে বলল। আনিশা সব কিছু শুনে তাজ্জব বনে গেল। এত কিছু হয়ে গিয়েছে প্রাপ্তির সাথে, আর সে কিনা কিছুই জানতে পারল না। এই জন্যেই বুঝি তার প্রাণপ্রিয় সখী উদাসীন হয়ে দেবদাসের ফিমেল ভার্সন হয়ে যাচ্ছিল। তবে প্রাপ্তি আর আনিশার কোনোভাবেই ফারিসের হঠাৎ প্রাপ্তিকে বিয়ে করে নেয়ার কারণটি বুঝতে পারেনি। প্রাপ্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা চিন্তা করছিল। তখনই প্রাপ্তি বারান্দা থেকে দৌড়ে রুমে আসলো ফোনের রিংটোনের শব্দ পেয়ে। ফোন হাতে নিতেই দেখলো আনিশা ভিডিও কল করেছে তাকে। প্রাপ্তি কল রিসিভ করে ফের বারান্দায় গিয়ে বসে পড়ল।
আজকাল তাদের আলোচনার টপিক একটাই চলে, ফারিস কেন প্রাপ্তিকে হুট করে বিয়ে করলো। আর করলো তো করলো, গোপনেই বা রেখেছে কেন, কে জানে। এসব টপিকেই কথা চলে তাদের আজকাল। প্রাপ্তি অবশ্য বিরক্ত আনিশার একঘেয়েমি পেঁচালে। প্রাপ্তি মিনমিনিয়ে সুরে বলে, এই তুই বাদ দে তো এসব কথা। এই ব্যাটার মাথায় কি চলে তুই আর আমি হাজার চেষ্টা করেও এর সঠিক কারণ উদ্ধার করতে পারবো না, বুঝেছিস? আনিশা ভাবুকভাবে প্রাপ্তির কথা গিলছিল। তাই বলে কি বিষয়টাকে হেলাফেলা করে ছেড়ে দিতে বলছিস? তাছাড়া করার কি আছে বল? আনিশা নিজের মুখে ডান হাতের তর্জনী আঙ্গুল ঝুঁকিয়ে তাতে কামড় বসিয়ে প্রাপ্তির প্রশ্ন করলো। ফারিস ভাই মনে মনে আবার তোরে ভালোবাসে না তো? হতেও তো পারে, বুঝলি ছেমরি? তুই তো বুঝতেও পারস না, ভেবলি কোথাকার। তাছাড়া তুই দেখতে মাশাল্লাহ। ছেলে হলে তো আমি তোকে কবে কিডন্যাপ করে বিয়ে করে ফেলতাম। এতদিনে তোর কোল ভর্তি বাচ্চা কাচ্চাও থাকতো। সেখানে ফারিস ভাই তোর আপন কাজিন হয়ে তোকে কেন বিসর্জন দিতে যাবে অন্যের হাতে শুনি? নাউজুবিল্লাহ, কি কি যে কষ্ট তুই ছেড়ি, আমার মা নির্যত নিয়ে আর টানটানি করিস না তো। কথাটা বললেই ওড়নায় মুখ ঢাকলো। আনিশা প্রাপ্তির দিকে তাকিয়ে হেসে ফেলল। ও মায়া, ছিঁড়ি লজ্জা পাইদু। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর লাগুনা সেকাল রেস নামক একটি বাইক রেসের আয়োজন করা হয়। এই বাইক রেসিং ক্রক্সক্রু টার্নের জন্য বিখ্যাত। ক্রক্সক্রু টার্ন মানে হলো একটি বেলাকীর্ণ এস শেপড বাঁক, যার উপর দিয়ে নিচে খাড়া ঢালের রাস্তা বা পথ। রেসিংয়ে এই বাঁক খুব চ্যালেঞ্জিং, কারণ গাড়ি বা বাইক দুই পাশে ও ঢালের কারণে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। কর্কস্ক্রু নামটি এসেছে পদার্থ বোতল খেলার কর্কের মতো ঘূর্ণায়মান বাঁক থেকে। ফারিস এই ধরনের উত্তেজনাপূর্ণ বাইক রেসিং করতে খুবই পছন্দ করে। ফারিস আমেরিকায় থাকায় এবারও এই বাইক রেসিংয়ে অংশগ্রহণ করছে। ফারিস আগেও আমেরিকায় থাকাকালে এই বাইক রেসিংয়ে অংশগ্রহণ করত। এর প্রত্যেকবার ফারিসই বাইক রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমেরিকায় তার বিশাল ফ্যান বেজও রয়েছে। বাংলাদেশে বাইক রেসার ও ভালো হার্ট সার্জন হিসেবে অনেক খ্যাতি রয়েছে। তার উপর ফারিস আমেরিকার হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট। সেই থেকে সে আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে হার্ট সার্জন স্পেশালিস্ট ও প্রফেসর। যদিও সে ছুটিতে এতদিন বাংলাদেশে ছিল, বন্দুকের গুলি ছোড়ার সাথে সাথেই সবাই বাইক রেসিং স্টার্ট হলো। বাইক রেসিং শুরু হতেই ফারিসের ভক্তরা এ যে বলে বলে চিল্লাতে লাগলো। ফারিস আমেরিকায় আজমির নামেই অধিক পরিচিত। আজমিরকে সংক্ষেপে এরা এ যে নামে ডেকে ফারিসকে চেয়ার আপ করছে। অসংখ্য আমেরিকান সহ বিভিন্ন বাইক রেসিং লাভার তরুণ তরুণী সেখানে উপস্থিত হয়েছে। বাইক রেসিং ফ্যানদের কাছে আজমির দেওয়ান বা এ যে নামটি একটি আবেগের নাম। লাখো ভক্ত কেবল এক নজর তাদের স্বপ্নের পুরুষ এজেকে দেখতে এখানে এসে ভিড় জমিয়েছে। স্পটলাইট হোন্ডা সিবিআর 1000 নিয়ে ফারিস বাইক রেসিংয়ে অংশগ্রহণ করেছে। এই বাইকটি লাইটওয়েট ও দ্রুত তরঙ্গ সম্পন্ন হওয়ায় বাইক রেসিংয়ে এটি ব্যবহার অধিক সুবিধাজনক। ফারিস সবাইকে হারিয়ে বরাবরের মতো এবারও বাইক রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রেসিং শেষে অথরিটি ফারিসের হাতে যথেষ্ট সম্মানী ও মর্যাদার সাথে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছে। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফারিসকে প্রায় 15টি স্পট বাইক সুপার বাইকও স্পন্সর করেছে। এর মধ্যে দিয়েই ফারিসের বাইকের সংখ্যা প্রায় 200 ছাড়িয়েছে। তার বিশেষ সম্পদ বলতে এই দামি দামি বাইকের সমাহারই রয়েছে তার কাছে। আমেরিকায় অবশ্য তার ছোট একটা ডুপ্লেক্স বাড়িও আছে। নগদ অর্থ জেতা টাকা সে কখনোই নিজের আয়ে বা সম্পদে হিসেবে জমিয়ে রাখেনি। সব অসহায় এতিম বাচ্চাদের কল্যাণে বিভিন্ন ফান্ডে দান করে দিয়ে এসেছে। দেখতে দেখতে কেটে গেল আরো 2 দিন। ফারিস ছুটিতে থাকলেও আজকে ফারিসকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হার্ট সার্জারির উপর একটা বিশেষ ক্লাস করাতে হচ্ছে স্টুডেন্টদের। বিশ্ববিদ্যালয়টির প্রধান শীর্ষস্থানীয় কর্মকর্তা বা প্রেসিডেন্ট অ্যান্থনি ইউথিট নিজে তাকে ক্লাসটি নেয়ার জন্য অনুরোধ করেছিল। তরুণ অধ্যাপক হিসেবে ফারিসের বেশ খ্যাতি রয়েছে স্টুডেন্টদের কাছে। তাদের বিশেষ আবদারেই ফারিস আজ ক্লাসটি করাচ্ছে। আমেরিকার সময় দুপুর 2টা বাজতেই ফারিস তার ক্লাসের কার্যক্রম শেষ করে বের হয়ে এলো। পরনে তার ফর্মাল পোশাক। ফারিসের পরনে রয়েছে অ্যাশ কালারের শার্ট আর কালো প্যান্ট।
অ্যাশ কালারের কটন বা লাইট ফ্যাব্রিক্স শার্টে ফারিসকে যেন আরও হ্যান্ডসাম দেখাচ্ছে। জিম করা ফিট বডি হয় ফারিসের শরীরের লাইনগুলো যেন স্পষ্ট, উপর দিয়েই আরও সুন্দরভাবে ফুটে উঠেছে, যা তাকে সবার চোখে নজর কাড়া সৌন্দর্যের অধিকারী হিসেবে তুলে ধরেছে। ফারিসের চেহারায় আকর্ষণীয় মাপঝোপে ফেসিয়াল ফিচার আর সুন্দরভাবে স্টাইল করে রাখা চুলগুলোতে যেন আল্লাহ নিজ হাতে মেয়েদের মরণের ফাঁদ সৃষ্টি করে দিয়েছে। ফারিসের চকচকে হলদে হানি কালারের গায়ের রং যেন বিধাতার এক অনন্য সৃষ্টি। দামি ব্র্যান্ডের ওয়াচ আর ক্লিন লুকিং জুতায় সব কিছু মিলিয়ে সে একদম পারফেক্ট হ্যান্ডসাম ম্যান। ফারিসের হালকা বাদামি রঙের চোখের চাহনিতে কত মেয়ে যে মুহূর্তেই তাল হারিয়ে অতলে ডুবে গিয়েছে, তার যেন কোনো নির্দিষ্ট সীমা নেই। ফারিস ক্লাস শেষ করে কিছুক্ষণ আগে নিজের ডুপ্লেক্স বাড়িতে ফিরে এসেছে। ফারিস ফিরেই ওয়াশরুমে ঢুকে গিয়েছে শাওয়ার নিতে। 30 মিনিট পর ফারিস গায়ে একটা সাদা তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শাওয়ার নেয়ার কারণে ফারিসের চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানির ফোঁটা নিংড়ে পড়ছে। পুরুষালী সুন্দর কায়ার অধিকারী ফারিসকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এক কথায় যে কোনো মেয়েরই স্বপ্নের পুরুষ বলা যায় তাকে। ফারিস কালো টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিজের ফোনটা হাতে নিয়ে নিচে নেমে এলো। এখানে ফারিসের বাসায় কোনো মেড নেই। ফারিস তাই নিজের কফি নিজেই তৈরি করে নিয়ে এসে সোফায় বসলো। ফারিস সোফায় বসে নিজের ফোন ঘাঁটছিল আর কফিতে চুমুক দিচ্ছিল। আচমকা একটা ফেসবুক আইডির নাম ফারিসের ফ্রেন্ড সাজেশন হিসেবে ফেসবুক টাইমলাইনে আসতেই ফারিস আইডির নামটি দেখে ভ্রু কুঁচকে নিল। সারিকা শাম্মী প্রাপ্তি। আইডির নাম দেখে ফারিস ঠোঁট কামড়ে ধরে প্রোফাইলে ঢুকলো। প্রাপ্তির ফেসবুক প্রোফাইলে অবশ্য লক করা ছিল, তবু কিছু ইনফরমেশনের উপর থেকে দেখা যাচ্ছিল। সেখানে একটা জিনিস লক্ষ্য করতেই ফারিসের রাগে চল শক্ত হয়ে গেল। প্রাপ্তির রিলেশন স্ট্যাটাসে সিঙ্গেল দেয়া দেখেই মূলত ফারিস রেগে গিয়েছে। ফারিস কটমট দৃষ্টিতে প্রোফাইলের দিকে তাকিয়ে বলল। ফারিস মনে মনে বিড়বিড়ালো, বচ্চাতের হাড্ডি, এর ফোন কিনে দিল কে? ফোন পেতে কি সুন্দর এফবি খুলে সিঙ্গেল স্ট্যাটাস ঝুলিয়ে দিয়েছে। সিঙ্গেল না, তোকে কাছে পেলে আজ বুঝিয়ে ছাড়তাম সিঙ্গেল আর বিবাহিত হওয়ার পার্থক্য কি। বেঁচে গেলি আজ, তবে দিন আমারও আসবে পাখি, সেদিন দেখবো বাঁচিস কি করে। প্রাপ্তি আনিশার সাথে কথা শেষ করে বসে বসে ফেসবুক ঘাঁটছিল। তখনই একটা রিলসে ফারিসকে দেখে চমকে উঠল। ভিডিওটা মূলত ফারিসের ইনস্টাগ্রাম থেকে 1 আওয়ার পূর্বে পোস্ট করা হয়েছে। ভিডিওটা ফারিসের বাইক রেসিং এর পোশাক পরে আছে। ফারিসের পরনে সবকিছু কালো রঙের ছিল, মুখটা খোলা ছিল কেবল। ফারিস হ্যান্ডসাম লুক দিয়ে হেঁটে হেঁটে নির্লিপ্তভাবে বাইকের দিকে আগাচ্ছে, আর উৎসুক জনতা সবাই এ যে বলে বলে গলা ফাটাচ্ছে। ফারিস তার বাম হাতে থাকা কালো হেলমেটটি নিয়ে বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বাইকটিতে বসে ফারিস নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করে নিল। তখন আশেপাশে ভিড় করা ফারিসের ফ্যান বেস ফারিসকে উল্লেখ করে সমানে সিটি বাজাতে লাগলো। কি পারফেক্ট লুক ভাবা যায়। একদম যেন কোনো কমতি নেই ফারিসের অ্যাটিটিউডে। স্টাইলস, লুক, পারফেক্ট বডি, এক কথায় আরাম্যান যাকে বলে। ফারিসের মাথার চুল ব্যাক ব্রাশ করেই পারফেক্ট অ্যাটিটিউডের সাথে হেলমেট পরে নিল। এই পর্যন্ত ভিডিওটিতে প্রাপ্তি ফারিসকে দেখতে পেল। প্রাপ্তি ফারিসকে এই লুকে দেখে যেন হা হয়ে গেল। এই লোক যে বাইক রেসিং করে সে তো আগে জানতো না। প্রাপ্তি মনে মনে বিড়বিড়ালো, কে জানে এই ডাক্তার বেটা আর কত গুণ লুকিয়ে রেখেছে নিজের মধ্যে। কিছুদিন আগে দেখালো সেই ফাইটিং স্কিল, এখন আবার বাইক রেসার। ডাক্তারি তো উনি আগে থেকেই করেন, আর বিদ্যাসাগর তো উনি ছোট থেকেই। আর কি বাদ রাখবি রে ভাই। তবে আমার ভালোই হয়েছে, কারণ আমার সন্তানেরা একটা অঙ্ক জানা বাবা পাবে। নিজের কষ্ট করে আর পোলাপানদের মাথায় অঙ্ক ঢোকাতে হবে না, ওইটা ওদের বাবা দেখে নিবে। প্রাপ্তি নিজের কথায় নিজেই লজ্জা পেল। কি থেকে সে কি বলে ফেলেছে তা ভাবতেই প্রাপ্তি লজ্জায় লাল হয়ে গেল। প্রাপ্তি ফোলা ফোলা সুন্দর গালগুলোতে লাল আভায় উদয় হয়েছে ইতিমধ্যেই। প্রাপ্তি লজ্জায় 2 হাতে নিজের মুখখানা আড়াল করে নিল। কি লজ্জা, ইস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সেই নতুন পাগলটিকে কিছুদিন ধরে আর দেখা যাচ্ছে না। হুট করেই পাগলটি এখানে উদয় হয়েছিল। কোথা থেকে এসেছিল, বাড়ি কোথায় তাও কেউ জানতে পারেনি। পাগলটা 1 মাস তো এখানেই ছিল, এখন হুট করে আবার কোথায় যেন হারিয়ে গিয়েছে। টিএসসি চত্বরে আশেপাশে অনেক দোকানি অবশ্য খোঁজ খবর করেছে পাগলটার, তবে তারা পাগলটির কোনো হদিশ পায়নি।
হুট করেই এক রাতের মধ্যে পাগলটি কোথায় চলে গেল কে জানে। যেখানে ভালো মানুষই কেউ খোঁজ রাখে না, সেখানে পাগলের খোঁজ কে রাখবে? আছে হয়তো কোথাও, নয়তোবা মরে পড়ে আছে। আজকাল শহরের বিভিন্ন হসপিটালের মর্গ থেকে নারী মৃতদেহ উধাও হয়ে যাওয়ার আহরহ ঘটনা ঘটছে। হসপিটাল কর্তৃপক্ষরা অবশ্য বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছে। এরকম একটা নেতিবাচক তথ্য তারা কোনোভাবেই এখন ফাঁস করতে চাইছে না, গোপনে এর সমাধান করতে চাইছে। তাতেও যেন তারা কুলকিনারা করে উঠতে পারছে না। হসপিটালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে আজ গোপন বৈঠকে বসেছেন। এই পর্যন্ত শহরের বিভিন্ন হসপিটালের মর্গ থেকে প্রায় ২৬টি নারী মৃতদেহ উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা এই অপকাণ্ডের সাথে জড়িত, বা কেনই এমন করছে, কিছুই হদিস করে উঠতে পারছে না তারা। তবে এইরকম কর্মকাণ্ড জারি থাকলে অবশ্যই এগুলো সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভেবে চিন্তিত তারা। তাছাড়া এমন একটা খবর বাইরে আসাটাও বিপজ্জনক। এতে তাদের উপরই চাপ সৃষ্টি হবে। তাদেরকেও এ নিয়ে হয়তো মিডিয়ার সামনে হাজারো জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আরহাম কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে জয়েন করেছে। মোনালিসার সাথে সেই দিন কথা বলার পর মোনালিসাকে সে আর একটি বারের জন্যও ফোন দেয়নি। সোজা ফারিসের কাছে কল করে মোনালিসার সাথে তার বিয়ের কথা বলেছিল। ফারিস আরহামের কথায় প্রথমে বেশ অবাক হলেও আরহামের অনুরোধ করা কথাগুলো শুনে ফারিস থমকে গিয়েছিল। সেদিন আরহামের মনে মোনালিসার প্রতি এক বিশেষ টান অনুভব করতে পেরেছিল ফারিস। আরহাম সেই দিনই বারবার বলেছিল, তোর বোনের হাতটা একবার আমার হাতে তুলে দে দোস্ত, বিশ্বাস কর, কোনো দিন তোর বোনের চোখে আমি পানি আসতে দেব না। আরহাম ভালো ছেলে, ফারিস তার অজানা নয়। আরহামের মতো ছেলে এমন পাগলামিতে ফারিস সেই দিন অবাক না হয়ে পারেনি। নির্দ্বিধায় বলা যায় আরহাম মোনালিসার জন্য পারফেক্ট। ফারিস নিজে তার বাবার সাথে এ নিয়ে আলোচনা করেছে। মোশাররফ দেওয়ান প্রথমে অবশ্য রাজি হতে চায়নি। এর কারণ আরহামের চেয়েও ভালো ফ্যামিলি থেকে মোনালিসার জন্য বিয়ের সম্বন্ধ আসছে। সেখানেই মোশাররফ দেওয়ান মোনালিসাকে বিয়ে দিতে রাজি হয়নি। এখন এখানে কিভাবে তিনি বিয়ে দিবেন? ফারিস অনেক বুঝিয়ে তারপর তার বাবাকে রাজি করিয়েছে। নেহায়েতে ছেলের কথা তিনি ফেলতে পারছেন না। তার উপর আরহাম ছেলেটা বেশ ভদ্র। একসময় তার বাবাও পাকন্দিয়ার চেয়ারম্যান ছিলেন। পারিবারিকভাবে ভালো ফ্যামিলি তারা। আর সবচেয়ে বড় কথা, তিনি মেয়েকে সুখী দেখতে চান। এই জন্যেই আর কথা বাড়াননি। ফারিস তার বাবাকে রাজি করতে পেরে খুশি হয়ে আরহামকে তার ফ্যামিলি পাঠিয়ে বিয়ের প্রস্তাব দিতে বলেছিল। আরহামের ফ্যামিলি বিয়ের প্রস্তাব নিয়ে আসলে সবার বোঝাপড়ার পর আরহাম আর মোনালিসার এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হয়। ইব্রাহিম দেওয়ান সবাইকে তাড়া দিচ্ছে দ্রুত তৈরি হয়ে বের হয়ে আসার জন্য। আজকে দেওয়ান পরিবারের সবাই কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফারিসদের বাসায় যাবে। ৩ দিন পরেই মোনালিসা আর আরহামের বাগদান, বিধায় তাদের এখনই সেখানে যেতে হবে। আরহামের বাড়ি যেহেতু কিশোরগঞ্জেই, তারা এখান থেকেই বাগদান সারতে চেয়েছিলেন। তবে মোশাররফ দেওয়ান ঢাকায় বাগদান শেষ করতে চাচ্ছেন। ঢাকায় তার চেনা পরিচিত অনেক বিজনেসম্যান সহ নামিদামি লোক রয়েছে। তিনি তাদেরকে এঙ্গেজমেন্টে ইনভাইট করেছেন। বিধায় আরহাম আর মোনালিসার এঙ্গেজমেন্ট ঢাকাতেই সম্পন্ন হবে। দেওয়ান পরিবারের সবাই বিকেল ৩টায় ঢাকায় ফারিসদের বাড়ি এসে পৌঁছলো। অনেকদিন পর সবাইকে দেখতে পেয়ে খুশিতে প্রাপ্তির চোখ দুটো চিকচিক করে উঠল। দেওয়ান পরিবারের সবার সাথে আনিশাও এখানে এসেছে। রাতের বেলায় দেওয়ান পরিবারের সবাই একসাথে অনেক দিন পর ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছে। সবার উপস্থিতি থাকলেও ফারিস এখনও আমেরিকায়। কালকে তার দেশে ফেরায় আসার কথা। ফারিস ফেরার পরই দেওয়ান পরিবারটা ভরে উঠবে। প্রাপ্তির রুমে আনিশা আর প্রাপ্তি বসে মোবাইলে লুডো খেলছে। মোনালিসাও বসেছিল, তবে আরহামের কল আসায় সে উঠে চলে গিয়েছে। আজ অনেকগুলো দিন পরে আরহাম তাকে কল করেছে। প্রাপ্তি আর আনিশার গুটি তুলতে এক লাগে। দুজনেই লুডো খেলায় কানার জন্য আটকে আছে। যার কানা উঠবে সেই উইনার হবে। বার কয়েক দান চালার পরেও কানা না ওঠায় আনিশা খুব বিরক্ত হলো। ধ্যাত শালা, কানা উঠছে না কেন? ৩ উঠায় আনিশা মুখটা বাঁকিয়ে নিল। প্রাপ্তি মুখে মুচকে হাসি দিয়ে তাকালো আনিশার দিকে। আল্লাহ, একটা কানা দিও, বিসমিল্লাহ বলেই দান চালল প্রাপ্তি। দান চালতেই কিবোর্ডে 1 ভাসল। সাথে সাথে গুটিটা অটোমেটিক উঠে গেল। প্রাপ্তি উইনার হওয়ার খুশিতে রিনিঝিনি কণ্ঠে হেসে উঠল। আনিশার গাল ফুলানো দেখে প্রাপ্তি হাসতে হাসতে আনিশার গালটা টেনে দিল। হয়েছে, আর ফুলিয়ে রাখিস না, চল শুয়ে পড়ি।
আনিশা আর প্রাপ্তি একে অপরের দিকে মুখ করে শুয়ে আলাপে মজে উঠল। দুজনেই শুয়ে শুয়ে ফেসবুকে নিউজ ফিড ঘোরাঘুরি করছে আর বিভিন্ন কথোপকথন চালাচ্ছে। প্রাপ্তি হঠাৎ বিস্ময়ে বাকহারা হয়ে মুখ বন্ধ করে ফোনের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তিকে 2 মিনিট ধরে কথার উত্তর দিতে না দেখে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে আনিশা প্রাপ্তির গা ধরে ঝাঁকালো। কিরে, কি দেখছিস এভাবে? আনিশার ডাকে প্রাপ্তি শোয়া থেকে উঠে বসে পড়ল। প্রাপ্তিকে এভাবে বসতে দেখে আনিশাও তাৎক্ষণিক উঠে বসে পড়ল। আনিশা প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। কি? প্রাপ্তি ভয়ে আর বিস্ময়ে ভরা চোখে আনিশার দিকে তাকিয়ে ফোনের নিউজ ফিডটা দেখালো। সেখানে একটা লোককে নৃশংসভাবে মেরে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। লোকটার বডিতে অসংখ্য মারের চিহ্ন। লোকটার চোখের কোটর থেকে হিংস্রতার সাথে চোখগুলো কেউ হয়তো উপড়ে নিয়েছে। চোখ উপড়ে ফেলায় লোকটার চোখের কোটর থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে পড়তে রক্তের দলাগুলো শুকিয়ে গিয়েছে। লোকটার হাতের আঙ্গুলগুলো কেউ হয়তো ধারালো প্লাস বা অস্ত্রের সাহায্যে কেটে ফেলেছে। সেখান থেকেও চুইয়ে চুইয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। লোকটার দেহ থেকে পুরুষাঙ্গ আলাদা করে ফেলা হয়েছে। অতিরিক্ত মারের কারণে লোকটার চেহারা থেতলে গিয়েছে, বিকৃত আকার ধারণ করেছে। চেহারা বোঝার কোনো উপায় নেই বললেই চলে। লোকটার মাথায় আর মুখে লম্বা দাড়ি আর গোঁফ আর চুল, কেমন পাগল পাগল দেখতে যেন। বিধ্বস্তভাবে মারার পর খুনি লোকটাকে বিশাল বট গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। আনিশার চোখ বড় বড় হয়ে গেল এমন দৃশ্য দেখে। প্রাপ্তি আর আনিশা দুজনই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। ভাবতেই অবাক লাগছে, এটা তাদের কিশোরগঞ্জে ঘটেছে, তার উপর সেই হাওর এলাকায় যেখানে মানুষের আনাগোনা খুবই কম। এমন জায়গায় দিন দুপুরেই কেউ যায় না, সেখানে কিনা রাত 11টার সময় বিধ্বস্ত মরদেহ ঝুলে আছে। ভাবতেই প্রাপ্তির ভয়ে শরীরটা কাঁটা দিয়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, দৌড়ে চলে গেল ওয়াশরুমের ভেতরে। মুহূর্তেই প্রাপ্তি গল গল বমি করে পুরো ওয়াশরুম ভাসিয়ে ফেলল। আনিশা ভয়ে হাত পা কাঁপছে, মাথা ঘুরছে। সে তবুও প্রাপ্তির পিছু ছুট লাগিয়ে সেখানে গেল। আনিশা প্রাপ্তির পিঠে কাঁধে হাতে হাত বুলিয়ে দিতে দিতে প্রাপ্তিকে একটু শান্ত করলো। তারপর দুজনেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একসাথে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তারপর গায়ে ভালো করে ওড়না জড়িয়ে মাথায় কাপড় দিয়ে প্রাপ্তি আর আনিশা নিচে নেমে এলো। নিচে নেমেও তারা বিস্ময়ে তাকালো। ড্রয়িং রুমের টিভিতেও একই খবর চলছে। বড়রা বিস্ময় ভরা চোখে সেটাকে দেখছে। প্রাপ্তি আর আনিশাকে দেখে মাহতাব দাওয়ান টিভি বন্ধ করে দিল। বারিশা আর পারভিন এগিয়ে গেলেন প্রাপ্তি আর আনিশার দিকে। বারিশা প্রাপ্তি আর আনিশার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। তোরা এখনো ঘুমাসনি? মোনালিসা কোথায়? প্রাপ্তি কাপা কণ্ঠে বলল। আপু, তার ঘরে বড় আম্মু। বড় আম্মু টিভিতে কি চলছিল? আমাদের কিশোরগঞ্জে এমনটা কি সত্যিই ঘটেছে? পারভিন প্রাপ্তির মাথায় হাত রাখল। প্রাপ্তি আর আনিশা আর কোনো কথা বাড়ানোর সুযোগ পেল না। ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজেদের রুমে শুয়ে পড়ল। এমন একটি চাঞ্চল্যকর খবর পুরো দেশ ছড়িয়ে পড়েছে, বিধায় সাধারণ জনগণের নিকট নতুন ভয় আর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ যথাসাধ্য ব্যবস্থার মাধ্যমে মৃতদেহটি নামিয়ে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। মিডিয়ার সবাই পুলিশ প্রশাসনকে চেপে ধরেছে। ইতিমধ্যে পুলিশ তাদের একটি কথাই বলেছে, তারা তদন্ত চালাচ্ছে। তাছাড়া লাশ শনাক্তকরণে কাজ চলছে। লাশ শনাক্ত করার পরেই তারা খুনি পর্যন্ত পৌঁছতে পারবে। ভোর 4টায় খানবাড়িতে কান্নার রোল পড়ল। আদিব খানের স্ত্রী রাবেয়া বেগম বুক ফাটা বিলাপ জুড়েছে। একটু আগে খবর এসেছে, হাওর এলাকায় নৃশংসভাবে হত্যা করা লাশটি আন্দালিব খানের। আদিব খান ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে এবং যোগাযোগ তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, আন্দালিব খান মানসিক ভারসাম্য হারিয়ে 1 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে পড়েছিল। সেখানে প্রায় 1 মাস থাকলেও হুট করেই কিছুদিন আগে উধাও হয়ে গিয়েছিল। আর আজ পুলিশ তার মরদেহ কিশোরগঞ্জে হাওর এলাকা থেকে উদ্ধার করল। রিজভী ঘুমে বিভোর ছিল। রিজভীর মা আফিয়া এসে ছেলেকে ডেকে তুলেছে। আন্দালিব খুন হয়েছে খবর শুনিয়ে রিজভীকে তাড়া দিয়ে তিনি বেরিয়ে গেলেন। আফিয়া বেরিয়ে যেতেই রিজভী মাথা চেপে উঠে বসল। সকাল সকাল এই একটা খবর শুনে তার ঘুমে ব্যাঘাত ঘটল যেন। সে অনেকটা বিরক্ত এ নিয়ে। রিজভী ঘুম থেকে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রিজভী তার লম্বা চুলগুলো এক হাতে ব্রাশ করল। তার চোখে মুখে এক অদ্ভুত ঝিলিক খেলা করছে।
শাওয়ারের প্রতিটি ফোঁটা যেন তার শরীরকে নতুনভাবে আত্মার সাথে সংযুক্ত করে দিচ্ছে আজ। ফারিস কফি হাতে বসে আছে বিশাল লাক্সারি আর্ম চেয়ারে। নিউজ ফিডে কিছু দেখে সে অদ্ভুতভাবে নিজের ঠোঁট বাঁকিয়ে আবার কিছুটা গম্ভীর হয়ে পড়ল। নিজের হাতে থাকা কফিতে চুমুক বসিয়ে হাতের ঘড়ির টাইম দেখে ফারিস উঠে দাঁড়ালো। ফারিসের চলার ধরন যেন স্মরণ করিয়ে দেয় তার প্রতিটি পদক্ষেপে আছে এক অদ্ভুত দৃঢ়তা আর শক্তি। ফারিস আজকে বিডিতে এসেছে। বাড়িতে তার পা পড়তেই সবাই উৎসুকভাবে ঘিরে ধরেছে তাকে। সবার সাথে কথাবার্তা শেষ করে ফারিস নিজের রুমে চলে এসেছে। কিছুটা ক্লান্ত সে। ফারিস ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়ালো। শাওয়ারের প্রতিটি পানির ফোঁটা তার গায়ে ভিজিয়ে দিতে ব্যস্ত। ফারিসকে দেখে মনে হচ্ছে পানির ফোঁটাগুলো যেন তার গায়ে কোনো শিহরণই তুলতে পারছে না। সে বরাবরের মতোই নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে শাওয়ারের নিচে। তার অস্তিত্ব জুড়ে যেন কেবল রহস্যময়তাই খেলা করছে। ফারিস আসার পর আরও একদিন কেটে গেল। ফারিস আসার পর থেকে এখনও প্রাপ্তি আর ফারিসের সামনাসামনি দেখা হয়নি। মোনালিসার এঙ্গেজমেন্টের বাকি আর মাত্র একদিন। সন্ধ্যার একটু পরে প্রাপ্তি, মোনালিসা আর আনিশা বাসার সামনের বাগানের দিকে খেলার জায়গাটায় ব্যাডমিন্টন খেলা শুরু করেছে। এখানে অবশ্য আগে থেকেই লাইটের ব্যবস্থা আছে, তবে জাল নেই। তবুও তারা কাঠি দিয়ে মাটিতে দাগ টেনে ঘর বানিয়ে খেলছে। একজন আউট হয়ে আরেকজন এসে দাঁড়াচ্ছে। এভাবে বদলে বদলে তিনজনই খেলে যাচ্ছে। এখন প্রাপ্তি আর মোনালিসা খেলছে। আনিশা বাগান থেকে একটা বেতের চেয়ার টেনে এনে সেটায় বসলো। চেয়ারে বসে সে দুজনের খেলা দেখতে ব্যস্ত। ঠিক এই সময় ফারিস এসে ঢুকলো বাড়িতে। ফারিস বাসায় ঢোকার সময় বাগানের সামনের দিকে তার চোখ পড়তেই প্রাপ্তি আর মোনালিসাকে ব্যাডমিন্টন খেলতে দেখে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তি সামনের দিকে মুখ করে থাকায় ফারিসকে দেখতে না পেলেও মোনালিসা তার ভাইকে দেখে দাঁড়িয়ে পড়ল। মোনালিসা শাটলককে র্যাকেট দিয়ে বাড়ি না দিয়ে হাত গুটিয়ে ভাইকে দেখে দাঁড়িয়ে পড়ল। তারপর এক চিৎকারে ছোট বাচ্চাদের মতো ভাইয়া বলে চিল্লিয়ে উঠল আর দৌড়ে ভাইয়ের কাছে চলে গেল। মোনালিসাকে এইভাবে ছুটতে দেখে ফারিস চেঁচিয়ে বলল,